প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, স্বাস্থ্য বিমা হচ্ছে একটি প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠান গুচ্ছের সঙ্গে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের মধ্যে এক ধরনের চুক্তি। এতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ওই ব্যক্তির কিংবা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারো অনাকাঙ্ক্ষিত অসুস্থতায় অথবা দুর্ঘটনায় চিকিৎসার সম্পূর্ণ কিংবা আংশিক ব্যয় নির্বাহে সম্মতি প্রদান করে। স্বাস্থ্যসেবার সামগ্রিক ঝুঁকি ও স্বাস্থ্য সম্পর্কিত ব্যয়ের আনুমানিক হিসাব অনুযায়ী নির্ধারিত চাঁদার বিনিময়ে একজন বিমাকারী বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে। উন্নত অনুন্নত অধিকাংশ দেশেই স্বাস্থ্য বিমা একটি জনপ্রিয় পণ্য, কিন্তু বাংলাদেশের মতো জনবহুল দেশে এই পণ্যটির বিপুল সম্ভাবনা থাকলেও নানান সীমাবদ্ধতায় স্বাস্থ্য বিমার প্রতি ইন্স্যুরেন্স কোম্পানি ও সাধারণ মানুষের আগ্রহ কম। অথচ বাংলাদেশে আয়ের সঙ্গে রোগীর চিকিৎসা ব্যয় এতটাই ভারসাম্যহীন যে শুধু চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রায় প্রতি বছর 80 লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। বিমা সুবিধার আওতায় না থাকায় হৃদরোগ, কিডনি রোগের মতো চিকিৎসা করাতে গিয়ে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন, কেউ কেউ জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন। দেশের চিকিৎসা ব্যয়ের এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সবার জন্য স্বাস্থ্য বিমার চ্যালেঞ্জ ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রধান অনুষদ সদস্য এস.এম. ইব্রাহিম হোসেন এসিআইআই, এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম মনিরুল আলম। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মনিরুল আলম, বর্তমানে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্ষেত্রে কি কি ধরনের কাভারেজ দিচ্ছে এবং কি কি ধরনের পলিসি বিদ্যমান রয়েছে? ধন্যবাদ আশিক ভাই, স্বাস্থ্য বিমা বিষয়ে একটা আলোচনা আয়োজন করার জন্যে। বাংলাদেশের স্বাস্থ্য বিমাটার যাত্রা, যদিও আমি যেহেতু অনেকদিন ধরে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আছি, সে 1993 থেকে শুরু হয়েছে। আসলে এটা শুরু হয়েছে বর্তমানে প্রায় আমি যদি বলি যে 5-6টা কোম্পানি, আমি যে আউট অফ 36 হয়তো 6-7টা কোম্পানি স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করে। বাট তারপরে আমি যেটা বলবো যে বাংলাদেশে স্বাস্থ্য বিমার একটা চাহিদা আছে, বিশেষ করে কর্পোরেট সেক্টরে, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা আছেন তারা স্বাস্থ্য বিমার আওতায় এসছেন। অনেকগুলো বিশ্ববিদ্যালয় এই সুবিধাটি নিচ্ছেন, অনেক বিজনেস হাউসও নিচ্ছেন। আনফর্চুনেটলি আমাদের অনেকবার কথা হয়েছিল, যেটা এই ড্রাইভ পদক্ষেপ নিয়েছিলাম, আমাদের মিনিস্টার অফ ফিনান্স নিয়েছিলেন যে সরকারি কর্মচারী এদেরকেও হেলথ ইন্স্যুরেন্স আওতায় নিয়ে আসার বিষয়ে। তো আমরা যেটা করছি, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর আমরা যারা কাজ করছি, আপনারা আসলে যেহেতু ইনস্টিটিউশনাল অথবা পলিসি সাপোর্ট না থাকার কারণে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল পিপুলকে আমরা ফোকাস করেছি। সো আমাদের প্রায় 4-5টা কোম্পানি আমরা ইন্ডিভিজুয়াল হেলথের দিকে ফোকাস করেছি। আমরা কর্পোরেট, যেটা বলছিলাম যে কর্পোরেট হেলথ পলিসির পাশাপাশি, তো আমাদের এখানে কিন্তু আমরা ইনপেশেন্টলি মেনলি ফোকাস করি, যে ইন কেস অফ অ্যাডমিশন ইন হসপিটাল চিকিৎসা ব্যয়টা নির্ভর করে থাকে, এটা রিইম্বার্সমেন্ট বেসিসে হয়ে থাকে। আর এটা আছে আপনার ডিজিজ বেসড ডিফাইন্ড বেনিফিট, যেটা ক্রিটিক্যাল ইলনেস বলি আমরা। সেখানে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থ্রু ইন্স্যুরেন্স সাপোর্ট আমরা 20 লক্ষ টাকা পর্যন্ত আমরা কিন্তু ইন্স্যুরেন্স সাপোর্ট দিয়ে থাকি। সে কারোর হার্ট অ্যাটাক হলো, কারোর কিডনি ফেল করলো, মেজর কোনো ট্রমা হলো, তো এইসব ক্ষেত্রে একজন গ্রাহক কিন্তু প্রায় 20 লক্ষ টাকা, এটা বাংলাদেশের লিমিটটা ভেবে রেখেছে আমাদের ইন্স্যুরাররা। বাট আমরা এই ধরনের কেস যখন হয়, আমরা দেখেছি যে ফ্যামিলি, যেটা আপনি শুরু করেছেন যে প্রায় 80 লক্ষ পরিবার প্রতি বছর এই চিকিৎসা খাতেই যেটা হচ্ছে যে আপনার দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন। তো এটার আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা এই মেসেজটাকে কিন্তু আমরা এখন ইন্ডিভিজুয়াল লেভেল নিয়ে গেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা যেটা বলি যে আমাদের ফিল্ড ফোর্সের যে রেসপন্স, যে স্যার এখন ইন্স্যুরেন্সের যেহেতু অনেক রকম বদনা আপনারা জানেন যে প্রিভেল করছে, যখন আমরা কথা বলি যে আমরা অনেকটা আছে যে আমরা যে স্বাস্থ্য বিমা নিয়ে এসেছি আপনাদের কাছে, কি পাওয়া যায়, যদি আপনাদের অসুস্থ হন, যদি ডক্টর বলে আপনার হসপিটালে ভর্তি হতে হবে, দেন ভর্তি হওয়া থেকে শুরু করে ডিসচার্জ পর্যন্ত যে ডক্টরস ফি, ইনভেস্টিগেশন, মেডিসিন পয়সা, তো হসপিটালের রুম রেন্ট, সব কিছু আমরা কাভার করবো, আইসিইউ চার্জ কাভার করবো, সব ইন্স্যুরেন্স কাভার করবেন আপনারা আমাদেরকে। এবং একটা জিনিস ভালো যেটা বলি যে আমাদের যে হসপিটাল নেটওয়ার্ক যেটা আছে, শুরুতে আমাদের যেটা বলছিলাম 93-94 দিকে অনেক সময় ছিল যে হসপিটালগুলো আমাদের ট্রাস্ট করতো না, যে আপনারা অন ক্রেডিট ট্রিটমেন্ট নেবেন, যদি টাকা না দেন। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই লং টাইমের পরে হসপিটাল কিন্তু এখন হ্যাপি যে তারা এখন এই কর্পোরেট এগ্রিমেন্ট আছে হসপিটাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য। কারণ তারা যখন দেখে, এখন তারা দেখবেন যে অনেকগুলো ভালো ভালো হসপিটালে কিন্তু একটা কর্পোরেট ডেস্ক আছে, তারা জিজ্ঞাসা করে
যে আপনার কি ইন্স্যুরেন্স আছে নাকি আপনি নিজে পকেটে পয়সা দিবেন। যদি বলে হ্যাঁ ইন্স্যুরেন্স আছে তাহলে চলে যায় কর্পোরেট ডেস্কে। কর্পোরেট ডেস্কে যখন যাচ্ছে তারা কিন্তু উইদাউট এনি ডিপোজিট তারা কিন্তু অ্যাডমিশন প্রিফারেন্সিয়াল অ্যাডমিশন সুবিধা পাচ্ছে। আর যারা নন ইনস্যুর্ড পিপুল যাচ্ছে অ্যাডমিশনের জন্য ট্রিটমেন্টের জন্য তাদের কিন্তু বলা হচ্ছে যে আপনি একটা ডিপোজিট দিয়ে আসেন, সেটা 10,000 হোক 20,000 হোক 50,000 টাকা ডিপোজিট দেন, তারপরে দে উইল স্টার্ট ট্রিটমেন্ট। তো ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা এই বেনিফিটটা কিন্তু এখন মোটামুটি আমরা যখন পাবলিক কাছে নিয়ে যাচ্ছি, যখন বলি যে আপনাকে এই ধরনের ট্রিটমেন্ট মানে ফ্যাসিলিটি দরকার আছে কি না, আমরা দেখেছি যে যদি 100 পিপুল থাকে প্রায় 60 to 70% পিপুল মানে আমাদের দরকার আছে। নেক্সট ইস্যু থাকে যে অ্যাফোর্ডেবিলিটি, ওয়েদার মানে অনেক মনে করে যে হেলথ ইন্স্যুরেন্স ভেরি এক্সপেন্সিভ। আমরা বলছি না, এটাও অনেক অ্যাফোর্ডেবিলিটি অনেক এসে গেছে। আমরা এখন কিন্তু আগে শুধু হেলথ ইন্স্যুরেন্স আমরা ইয়ারলির বাইরে সেল করতাম না, এখন মান্থলি আমরা মাইক্রো লেভেলে সেল করছি। তো দেখা যায় সর্বনিম্ন 140 টাকা দিয়েও তারা 50,000 টাকার মতো কাভারেজ পেতে পারছে। এবং দেখা যায় এই 140 টাকা দিয়েও যদি সে অসুস্থ হয় সে কিন্তু 50,000 টাকার ট্রিটমেন্ট পাচ্ছে। এবং এই ধরনের মানে আমরা ফ্যাসিলিটি এনশিওর করে কিন্তু আমরা এই প্রাইভেট সেক্টর আমরা যারা কাজ করছি তারা এগিয়ে যাচ্ছি। আমার কথা হলো আপনি যে এগুলো তো অনেক সুবিধার কথা আপনি বললেন, এটা চিন্তা করা যায় না কিন্তু মানে 140 টাকা দিয়ে আপনি 50,000 টাকার চিকিৎসা পর্যন্ত আপনি পাচ্ছেন, এটা তো কত বিশাল বড় একটা ফ্যাসিলিটি। কিন্তু এটা কিন্তু আমিও এভাবে জানতাম না, আপনাদের এটা প্রচারণা নাই কেন? এর বাইরেও বলি আপনাকে, এর বাইরে আমাদের টেলিমেডিসিন না, আপনি বলে তো লাভ নাই, না আমরা এর মানুষকে জানতে হবে। মানে প্রচারণাটা আমি যেটা বলছি, আমি একটা মিডিয়াতে আমরা নাই, আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে এবং হয়তো আমাদের নিজস্ব চ্যানেলে। বাট আমি যেটা বললেন যে হ্যাঁ আমাদের এই প্রচারণাটা আর কি সুবিধা পাওয়া যায় আপনি বলেন। যেটা বলছিলাম যে আমাদের এর বাইরে আমরা কিন্তু যেমন রিমোট এরিয়াতে, যেমন আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল ফোকাস করছি আমরা, তো আমরা রিমোট এরিয়াতেও আমরা যেটা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছি। তো আমাদের হেলথ ইন্স্যুরেন্স কাস্টমার যে 140 টাকার মধ্যে যে বললাম 50,000 টাকা চিকিৎসা সুবিধা, তার পুরো পরিবার যদি ডক্টর কনসালটেশন দরকার হয় তারা কিন্তু এখানে ফ্রি সার্ভিস পাচ্ছে। জি, তো সে রাত দিন 24 ঘন্টা একটা নির্দিষ্ট নাম্বারে কল করলে দে ক্যান টক টু মানে এমবিবিএস ডক্টর এবং একটা প্রেসক্রিপশন পাচ্ছেন এবং এই ফলো আপটা পাচ্ছেন। সো এতগুলো সার্ভিস নিয়ে যখন আমরা কারোর কাছে যাচ্ছি উই আর গেটিং ভেরি গুড রেসপন্স। আমি যেটা বলেন যে বিশেষ করে রিমোট এরিয়াতে, আমাদের রুরাল এরিয়াতে এর খুব ডিমান্ড আছে। আমরা এই নেটওয়ার্কটাকে স্ট্রং করে, কিন্তু আমার ধারণা আপনাদের এই ফ্যাসিলিটিগুলো বাংলাদেশের আপনার 99% মানুষ জানে না। এটা আপনার সঙ্গে আমি একমত। দেখেন আপনারা কিন্তু মানে ইউ আর ওয়ার্কিং আন্ডার ক্যামুফ্লেজ, অত্যন্ত জরুরি, যেখানে আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে বাংলাদেশের মানুষ দারিদ্র্য সীমার প্রতি বছর একটা বড় 80 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। আপনার তার কারণ শুধুমাত্র তার জমি জমা বিক্রি করতে হচ্ছে, তার সর্বসত্ব হতে হচ্ছে চিকিৎসা করা থেকে। কোনো লোকের যদি হার্টের প্রবলেম হয় কিংবা ডায়াবেটিসের, তার যদি আপনার কখনো লং টার্ম কিডনি প্রবলেমে পড়ে, কিডনির যদি আপনার ইয়েতে ডায়ালিসিস যদি তার লাগে, তো জমি জমা বিক্রি করে সর্বসত্ব হওয়ার উপায় নেই। অথচ দেখেন একটি ছোট্ট আপনারা যেটা বললেন যে 50,000 টাকা পর্যন্ত সে পেতে পারে মাত্র 180 টাকা, 140 টাকা দিয়ে, সেখানে 2,000 টাকা দিলে না জানি কত বেশি পাবে। তাই না? তো এই প্রচারণাটা তো নাই, মানুষের কাছে না পৌঁছালে মানুষ আগ্রহী হবে না। ধন্যবাদ আপনাকে জনাব ইব্রাহিম হোসেন। বাংলাদেশের স্বাস্থ্য বীমা আসলে কতখানি সম্ভাবনাময়, এই মাত্র যেটা শুনলাম, যেটা জন মনিরুল আলমের কাছে শুনলাম, যেটা খুবই ফ্রাস্ট্রেটিং যে ওনারা এত ভালো কিছু করে রেখেছেন অথচ মানুষ জানে না। প্রচারণার একটা জায়গা নেই, এত বড় একটি সম্ভাবনাময় জায়গা যেখানে মানুষ কত বড় উপকার নিতে পারে, বেনিফিটেড হতে পারে। আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। অবশ্যই আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এবং বাংলাদেশে স্বাস্থ্য বিমার একটা অপর সম্ভাবনা আছে, যেমন ধরেন এটারও প্রয়োজন আছে, সম্ভাবনা আছে, প্রয়োজন আছে। আমাদের কিন্তু সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়তেছে, তাদের জন্য স্বাস্থ্য বিমার চিন্তা করতে হবে। আর বিমা কোম্পানির জন্য আমি ভালো দিক বলবো যে বিমা কোম্পানির জন্য ভালো দিক হচ্ছে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হারও কমেছে। সুতরাং বিমা কোম্পানির যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু এক অর্থে পজিটিভ। তারা আগে যে মাতৃমৃত্যু হার ছিল, শিশু মৃত্যু হার বেশি ছিল, এখন তো কমেছে। সুতরাং বিমা কোম্পানির জন্য ভালো, এটা একটা সম্ভাবনার দিক। আরেকটা সম্ভাবনার দিক হলো যে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমাদের অর্থনীতিও কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে, মানুষের আয়ের ক্ষমতা বেড়েছে, সুতরাং বিমা করার ক্ষমতা বেড়েছে। একটু আগে যে আলোচনাটা হয়েছে ওই সূত্র ধরে আমি বলবো যে আমরা আসলে কিছু কাজ ইতিমধ্যে হয়েছে স্বাস্থ্য বিমার জন্য, কিন্তু সেগুলোর যথেষ্ট প্রচারণা নেই। এবং সরকারিভাবেও আমাদের নানা নীতি আছে, আপনি জানেন, যেমন ধরেন হেলথ ফর অল, ইউনিভার্সাল হেলথ কেয়ার, আমাদের এমনকি বিমা নীতিতেও বলা হচ্ছে, স্বাস্থ্য বিমার কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো আসলে যে বাস্তবায়ন করা একটা ইন্টিগ্রেটেড ওয়েতে সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। আমাদের স্বাস্থ্য বিমার একটা প্রকল্পের কথা অতীতে আলাপ করেছি, টাঙ্গাইলে ছিল, দেখবেন যে এই নেদারল্যান্ড জার্মানির সহযোগিতায়, বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতায় টাঙ্গাইলের সকল থানাতে এখন বাস্তবায়ন হচ্ছে। সেখানেও আপনি শুনলে খুশি হবেন যে 250 টাকা একটা ফ্যামিলির জন্য, 250 টাকা প্রিমিয়াম পার পারসন।
সে 50,000 টাকা পর্যন্ত সুবিধা পায়। কোনো মায়ের যদি সিজার অপারেশন প্রয়োজন হয় 50,000 টাকা পাওয়া যাচ্ছে, মাত্র 250 টাকা প্রিমিয়াম। টাঙ্গাইলের সকল থানায় এটা বাস্তবায়ন হচ্ছে। তো এই ধরনের প্রকল্পকে রিপ্লিকেট করা যেতে পারে। সুতরাং সম্ভাবনা তো অনেক। এই সম্ভাবনাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের প্রচারণা কম, সরকারিভাবে এগুলোকে বাস্তবায়ন করার উদ্যোগ কম। সেই জন্য আমাদের আরো কিছু ডাটা, এবং এটা কিন্তু অর্থনীতিতে একটা বিশাল বড় চালিকা শক্তি হিসেবে কাজ করছে। অবশ্যই। আপনি একটু আগে যেটা বলেছেন, আমি তাহলে একটু তথ্য দেই। ভারতে এখন এই 25 কোটি লোক এই স্বাস্থ্য বিমার আওতায় এসছে, যাদেরকে নেটওয়ার্কের আওতায় নেওয়া হয়েছে। তাদের অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট যেরকম ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আছে, মানে পলিসি আছে। আর আমাদের দেশে এখানে পলিসির হার হচ্ছে অনলি 2.5%। 100 লোকের মাত্র 2.5 জন লোকের বিমা পলিসি আছে। মাত্র 100 টাকার থেকে বিমার যে ইনকাম হয় 8% আসে স্বাস্থ্য বিমা থেকে। ওদের 50 কোটি, ভারতে 50 কোটি লোককে টার্গেট করা হয়েছে, তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে। সেখানে প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনা রয়েছে। আমরা এগুলোকে দেখে আমরা কেন এই চেষ্টাগুলো আমরা করি না আমাদের দেশে? মানে ভালো জিনিসগুলোকে আমাদের নেওয়ার আগ্রহটা কম। জি, একটা অপসম্ভাবনা আছে আমাদের দেশে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ। এই যে আমি যেটা বারংবার বলছি আর কি, যে প্রতি বছর 80 লাখের বেশি মানুষ শুধুমাত্র চিকিৎসা করতে গিয়ে কিংবা চিকিৎসার সেবা মেটাতে গিয়ে নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। তো এই প্রবণতা ঠেকাতে স্বাস্থ্য বিমা কি ধরনের ভূমিকা রাখতে পারে? দেখুন, স্বাস্থ্য সেবার ফাইন্যান্সিংয়ের জন্য স্বাস্থ্য বিমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুল, এবং এটা একটা ইনোভেটিভ টুল। সারা পৃথিবীতে আমরা দুই ধরনের মডেল দেখি। একটা হচ্ছে ব্রিটিশ বেস যে সিস্টেমটা, যেটা বেভারেজ বেসড মডেল বলি। আরেকটা হচ্ছে যে বিসমার্ক মডেল, এটা জার্মান বেসড ইন্স্যুরেন্স বেসড মডেল। সো সারা পৃথিবীতে এই দুটো মডেলেরই স্বাস্থ্যের ফাইন্যান্সিং করা হয়। কোনো জায়গায় এক্সক্লুসিভলি বেভারেজ করা হচ্ছে, কোনো জায়গায় এক্সক্লুসিভলি বিসমার্ক, দ্যাট মিনস ইন্স্যুরেন্স বেস করা হচ্ছে। আবার অনেক জায়গায় কিন্তু এখন মিক্স করা হচ্ছে, দ্যাট মিনস দুটোর মিক্স কালচারও আছে, মিক্স সিস্টেমও করা হচ্ছে। সো ইন্স্যুরেন্স একটা সফিস্টিকেটেড হেলথ কেয়ার ফাইন্যান্সিং মডেল। এইটা যদি ধরেন যে সব মানুষের জন্য যদি এটা করা যায়, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ সাউথ কোরিয়াতে আছে, যে সব মানুষের জন্য আছে। জার্মানির অনেক দেশে এইটা আছে, সব মানুষের জন্য আছে। ঘানাতে আছে, সব মানুষের জন্য তাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আছে। ইন্দোনেশিয়াতে আছে, যে সব মানুষের জন্য, গরিব ধনী সবার জন্য কিন্তু ইন্স্যুরেন্স আছে। তাহলে এটা যদি সবার জন্য করা যায় তাহলে তো খুবই ভালো। যদি না করা যায়, বাংলাদেশের কনটেক্সটে কিছু চ্যালেঞ্জ আছে, শর্ট রানে হয়তো করা যাবে না, কিন্তু যে সমস্ত জায়গায় আমাদের এটা বিমা মানে চালু করার সুযোগ আছে, বিশেষ করে যেটা বলা হচ্ছিল যে আমাদের যে বড় একটা চাঙ্ক গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, আমাদের কর্পোরেট সেক্টরে যারা চাকরি করে, এবং আমাদেরকে গার্মেন্ট সেক্টরে প্রায়, আমরা তো জানি যে এখানে প্রায় 4 মিলিয়ন বা তারও বেশি ওয়ার্কার আছে, তাই না? এবং আমাদের যে মাইক্রো ক্রেডিট বেনিফিশিয়ারি, সেটাও কিন্তু একটা বড় গ্রুপ। তাহলে এখানে করা যেতে পারে। আমাদের প্রায় 10 থেকে 15 লক্ষ ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি, কলেজ, এই মিলে শিক্ষক কর্মকর্তা অনেক আছে। তাহলে এই সমস্ত আমাদের বড় একটা ধরেন যে গ্রুপ, আরও যেটা গ্রুপ, এটা আমাদের ট্রান্সপোর্টেশন যারা ওয়ার্কার, তারা একটা বড় গ্রুপ, তাদেরও বিভিন্ন সমিতি আছে। আমাদের ধরেন যারা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, তারাও কিন্তু একটা বড় গ্রুপ, সেটাও কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় আসা যেতে পারে। তাহলে এইগুলো অন্তত আমরা যেগুলোকে এখন সুযোগ আছে যে আমাদের ইন্স্যুরেন্সের আওতায় আনা, এই পকেটগুলোকে কিন্তু সেগুলোকে আমরা নিয়ে আসতে পারি। তারপরে যেগুলো লেফট আউট থাকবে, ইনফর্মাল সেক্টরে আছে, যাদের কাছ থেকে প্রিমিয়াম আদায় করা যায় না, তাদেরটা একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কিন্তু আমরা এইগুলোকেও যদি নিয়ে আসতে পারি, তাহলেও যে প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানির তো ঠিক আছে, তারা গ্রো করবে। অন্যদিকে যেটা, সেটা হলো যে স্বাস্থ্য সিস্টেমে, দ্যাট মিনস স্বাস্থ্য যে হসপিটাল যে সার্ভিস ডেলিভারি সিস্টেম, সেখানেও কিন্তু ডেভেলপমেন্ট হবে, এবং সেই ডেভেলপমেন্টের ক্রস বেনিফিটটা কিন্তু যারা ইন্স্যুরেন্সের আওতায় আসবে না, তারাও কিন্তু পাবে। সো আমি যেটা মনে করি যে এখানে একটা হিউজ সুযোগ রয়েছে, কিন্তু এই সুযোগটা কাজে লাগানো যাচ্ছে না। কেন কাজে লাগানো যাচ্ছে না, সেটা আমাদের একটু ভাবতে হবে। এই কাজে লাগানোর জন্য যেটা দরকার, সেটা হলো এখানে ধরেন যে 4 ধরনের স্টেক হোল্ডার আছে। একটা সরকার নিজে, যখন সরকার থাকে, সরকার নিজে, তারপরে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এবং রেগুলেটরি অথরিটি, যেটাকে আমরা IDRA বলে থাকি, সেটা, এবং এর সাথে ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণত হেলথ ইন্স্যুরেন্স বাংলাদেশে দেয়, 2-3টে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। আমরা জানি গ্রিন ডেল্টা দেয়, আমাদের সাধারণ বীমা কর্পোরেশনের কিছু হয়তো আছে, আর বেশি দেয় না। বাট দ্যাট মিনস লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সটা মূলত হচ্ছে যে অফার করছে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তাহলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দায় আছে, এবং সর্বোপরি আমরা যারা জনগণ, তাদেরও কিন্তু দায় আছে। দ্যাট মিনস যে ইন্স্যুরেন্স যে একটা সিস্টেম, এই জিনিসটা দেখেন যে কোনো একটা মাধ্যমে কিন্তু আমরা কাউকে জানাইনি। আপনি যেটা শুরুতে বলছিলেন, যেটা তো জানাতে হবে প্রোডাক্টগুলো, তার মানে
কেন আমরা আমাদের হাই স্কুল লেভেলের এডুকেশনে এই ধরনের ইন্স্যুরেন্সের সিলেবাসটা দিতে পাচ্ছি না, কেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই ধরনের দিতে পাচ্ছি না, কেন আমাদের নাটক সিনেমায় কালচারে আমাদের ইন্স্যুরেন্সের এই ডায়লগগুলো থাকবে না, কেন প্রচারটা থাকবে না? এই ডায়লগগুলো থাকতো যদি নাটক সিনেমায়, যদি ইন্স্যুরেন্স যে ডায়লগগুলো থাকতো যে ইন্স্যুরেন্স থেকে বেনিফিট পাওয়া যায়, নায়ক নায়িকা অসুস্থ হচ্ছে, তার টাকা নেই, হঠাৎ করে ইন্স্যুরেন্স আছে, সেটা দিয়ে তার প্রমোশন, যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিংবা সরকারি ভাবেগুলো করা হয়। তাহলে এই জিনিসগুলো করতে হবে। আমরা যদি আসি যে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট ইন্স্যুরেন্স ইডরা, যেটা জানেন যে ইডরা এই যে এটা কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান, এটা অথরিটি করা হয়েছে এখন, আগে তো একটা অধিদপ্তর টাইপের ছিল, কিন্তু সেটা কার্যক্রম নাই, কারণ তার ক্যাপাসিটি নাই। এখন ক্যাপাসিটিটা কিভাবে থাকবে? আপনি দেখেন যে চেয়ারম্যান যিনি, তিনি কি ইন্স্যুরেন্স প্রফেশনের লোক কিনা একটু খুঁজে দেখেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো যে ইন্স্যুরেন্স প্রফেশন থেকে তিনি আসেন নাই। দ্বিতীয় যারা মেম্বার আছে তারা হয়তো ইন্স্যুরেন্স প্রফেশনের, আমি দেখলাম আছে কয়েকজন, কিন্তু যারা ইন্স্যুরেন্স ওই প্রতিষ্ঠানটা চালাবে, ইডটাকে চালাবে, বিশেষ করে এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং ডাইরেক্টররা, এখানে দেখেন যে সব আসতেছে কিন্তু যে গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে, সে 1, 2, 3 বছর এখানে থাকছে, কেউ বিভিন্ন যাদের, কারণ ইন্স্যুরেন্স তো একটা টেকনিক্যাল জিনিস, সুপার টেকনিক্যাল, এখানে ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড ছাড়া তো এখানে আশা করার সুযোগ নেই। এই প্রতিষ্ঠানটাকে আমরা কেন, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেহেতু অথরিটি, তার সুযোগ আছে এটাকে গ্রো করার জন্য, তাহলে এখানে কেন আমরা প্রতি বছর ভালো রিক্রুটমেন্ট করে, তাদেরকে প্রফেশনাল ডেভেলপমেন্ট করে, তাদেরকে উচ্চ বেতন দিয়ে কেন তারা প্রফেশনাল আমরা ডেভেলপ করে এটা চালাতে পারছে না? যদি এটা চালাতে পারতাম তাহলে তারা থিঙ্ক করতে পারতো। এখন যে ব্যক্তিটা ওখানে আসতেছে, সে তো নতুন আসতেছে, সে যখন গ্রো করছে সে তখন চলে যাচ্ছে, সো তার তো কন্ট্রিবিউট করার সুযোগ নাই। ওই যে উনি যে একাডেমি থেকে আসছেন, এই যে ইব্রাহিম ভাই যে একাডেমি থেকে আসছেন, এটা একটা সুপার ইনস্টিটিউশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, কিন্তু দেখেন যে এই গত 1 বছরের ভেতর 3 জন পরিচালক চেঞ্জ হয়েছে, এবং সেই 3 জন পরিচালক আসছে কিন্তু ডেপুটেশনে, এবং তাকেও দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্বে। তাহলে অতিরিক্ত দায়িত্বে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, এবং যে আসতেছে নন প্রফেশনাল একটা সাইট থেকে, সে কীভাবে সার্ভ করবে? তার মানে এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো স্ট্রেনথেনিং না করতে পারি, ফাংশনাল না করতে পারে, তার ইন্স্যুরেন্স তো ডেভেলপ করবে না। এই জন্য গভর্নমেন্টের এখানে ফোকাস দিতে হবে যে আসলে গভর্নমেন্ট এই জায়গায় পলিসি মেকার, মানে এখানেও প্রশ্ন, গভর্নমেন্ট আসলে এই সেক্টরকে কতখানি গুরুত্ব দেয়? তার আগে যেটা, সেটা হলো যে গভর্নমেন্ট এই জিনিসটা বোঝে কিনা, ইন্স্যুরেন্স যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা বোঝে কিনা। যদি না বোঝে সেটা হবে না। তাহলে এখন যদি আমরা এই তত্ত্বাবধায়ক, মানে ওই অন্তর্বর্তী সরকারের সময় এটা একটা সুযোগ ছিল যে যে এই জায়গাটাকে নাড়াচাড়া করা, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো নাড়াচাড়া হয়নি, অন্য জায়গায় নাড়াচাড়া হচ্ছে, কিন্তু এখানে মানে সংস্কারের কথা বলছি, এখানেও তো একটা বড় ধরনের সংস্কার আসা উচিত, অবশ্যই দরকার ছিল। ধন্যবাদ আপনাকে জনাব মনিরুল আলম। উন্নত উন্নয়নশীল অধিকাংশ দেশের জনগণকেই স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়, কোথাও কোথাও বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু বাংলাদেশে বীমা পলিসিটি তেমন কোনো বিকশিতও হতে পারেনি। আসলে সমস্যাটা কোথায়, কারণটা কি আমরা শুনবো, কিন্তু আমাদের একটু বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে বিষয়টি আমরা শুনবো। দর্শক, উন্নয়নী বীমা অনুষ্ঠানে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত উন্নয়নী বীমা অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় সবার জন্য স্বাস্থ্য বীমা, চ্যালেঞ্জ ও করণীয়। আমরা ফিরছি আলোচনায়। জনাব মনিরুল আলম, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে অনেক দেশেই তো আপনার স্বাস্থ্য বীমাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং বেশ জনপ্রিয় এগুলো, যেমন আপনার ওবামা কেয়ার, আমেরিকার তুমুল জনপ্রিয় একটি আপনার স্বাস্থ্য বীমা। জি, ইতিমধ্যে 25 কোটি মানুষ ভারতে কিন্তু স্বাস্থ্য বীমার মধ্যে রয়েছে। বাংলাদেশে এই বীমা পলিসিটা কেন বিকশিত হতে পারলো না? ধন্যবাদ। আবার আমি পূর্ববর্তী 2 জন বক্তার বক্তব্যতে অনেকটা রিফ্লেক্টেড হয়েছে। আমি যেটা মনে করি অ্যাজ এ প্র্যাকটিশনার ইন দ্য ইন্ডাস্ট্রি, আমাদের মানে পলিসি সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার যে নীতি নির্ধারণগুলো হয়ে থাকে, আমি রিসেন্টলি দেখছিলাম যে SDG গোল 2030 এবং ইউনিভার্সাল হেলথ কেয়ার 2030 টার্গেট, যে এটা বাস্তবায়নের জন্য সরকারের জন্য টার্গেট রয়েছে। আনফর্চুনেটলি উই আর নট অ্যালাইন্ড। আমরা ইন্ডাস্ট্রিতে আমরা জানি না। আমরা যখন গুগল সার্চ করি কিংবা ChatGPT-তে সার্চ করি, তখন এগুলো দেখি সরকার প্ল্যান রয়েছে, বাট আমাদের প্র্যাকটিশনার, আমাদের রেগুলেটর কিংবা এই লেভেলে কিন্তু আমাদের ভূমিকা, অর্থাৎ হাউ উই আর গোয়িং টু প্লে এ রোল ইন দিস অ্যাচিভিং দিস টার্গেট, আমরা প্র্যাকটিশনার কিন্তু জানি না। আমি অবশ্যই এর আগে একবার বলেছিলাম আপনাকে যে SDG গোলের যে 17টার আছে টার্গেট, ওর ভিতরে প্রায় একবার একটা প্রেজেন্টেশন ইব্রাহিম ভাই দিয়েছিল যে 11টা গোল অ্যাচিভ করতে গেলে উইদাউট সাপোর্ট অফ ইন্স্যুরেন্স, বিকজ সাস্টেনেবিলিটি, এখন SDG মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে, সো কোনো একটা ডেভেলপমেন্ট একবার হলো, বাট ওটাকে সাস্টেন করতে গেলে ইউ নিড টু হ্যাভ এ স্ট্রং ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। ব্যাকআপ উইল কাম ফ্রম দ্য ইন্স্যুরেন্স ব্যাকআপ, যে অল্প প্রিমিয়াম দিয়ে আমি একটা বড় কাভারেজ নিচ্ছি।
আমাদের দেশে যেটা দেখছেন যে আমি নিজেও যখন গভর্নমেন্ট হসপিটালগুলোতে যাই দেখবেন ওভার ক্রাউডেড। কেন? কারণটা কি? তারা কেন রাস্তার মতো অমানবিকভাবে তারা বিছানা পেতে আছে, ডাক্তাররাও অসহায়ের মতো সেবা দিচ্ছে। বিকজ ওই যে বললাম অ্যাফোর্ডেবিলিটি নাই, তারা প্রাইভেট হসপিটালে অ্যাফোর্ড করতে পারে না বলে সরকারি হসপিটালে এসছে। তো এটার উত্তরণের এখন গভর্নমেন্ট বাজেট বাড়িয়ে, গভর্নমেন্ট হসপিটাল বাড়িয়ে, আমি হয়তো সরকার চাইবে এটাকে সাপোর্ট ভালো করার জন্য, কতটুকু নেবেন? আনলেস ইউ আর ইনভলভিং পিপল এবং প্রাইভেটাইজেশনগুলোকে যদি আমরা হেলথ কেয়ারের মাধ্যমে যদি প্রাইভেট হসপিটালগুলোকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসি এবং সেখানে যদি পুরো ইন্স্যুরেন্স যদি তাদেরকে একটা ভালো মানসম্মত ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, তাহলে এই গভর্নমেন্ট হসপিটালগুলোতেও কিন্তু এই ধরনের এত ওভার ক্রাউডেড ট্রিটমেন্টটা থাকে না। কথা হচ্ছে যে এটা করার যে ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে যে উনি যেটা বলছেন একটা জাস্ট একটা পাইলটিং ছিল, ওটাও খুব হুমকির মধ্যে আছে টাঙ্গাইলে যেটা আছে, কারণ এটা সাস্টেনেবিলিটির দিকে তাকানো হচ্ছে না। যতক্ষণ ফান্ড থাকে ততক্ষণ থাকে। বাট আমাদের এখানে গভর্নমেন্ট পলিসির ভিতরে যদি সোশ্যাল অ্যাওয়ারনেস, এই যে আপনি পলিটিক্যাল লিডারশিপের কথা বলছিলেন, অ্যান্ড পলিটিক্যাল উইলটা বাংলাদেশে আসলে খুব ভালো কাজ করে। ওখানে যখন এই যে এখন ইন্ডিয়ার কথা যখন বলেন, প্রধানমন্ত্রী যোজনা যে অনেকগুলো প্রোগ্রাম আছে, বিকজ দে আর ইনভলভিং পলিটিক্যাল পিপুল টু ব্রিং পিপুল আন্ডার দ্য নেট। এখন আমার যদি ওই রকম যদি পলিটিক্যাল উইল না থাকে, তা আসলে আমাদের মানুষজনকে উজ্জীবিত করা যে হ্যাঁ ঠিক আছে তুমি আসো, ইউ উইল গেট দিস কাভারেজ, অ্যান্ড দে উইল মেক এনশিওর যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এই ধরনের সার্ভিস যে দেওয়া হয়েছে তারাই চেষ্টা করবে যে এই সেবাগুলোকে এনশিওর করার জন্য। সো এই একটা একটা মুভমেন্টটা শুধু যেটা বলছিলাম যে পলিটিক্যাল কমিটমেন্ট এবং গভর্নমেন্ট বডিতে যারা আছেন তাদেরকে ইনভলভ করে একটা রোবাস্ট সিস্টেমের ভিতরে করা সম্ভব। আসলে আমাদের যেটা বলছিলাম, আবার বললাম যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি মানে আসলে নানান কারণে আমাদের কিছু কিছু কোম্পানির কার্যক্রমের জন্য আমরা নিজেরাও আছি সমালোচিত। সুতরাং আমরা যতই আমাদের মুখ দিয়ে বলি না কেন, আমাদের কথা মানুষজন শুনতে, যেন একটু আগে স্যারের সঙ্গে কথা বলছিলাম অফ টাইমে যে স্যার আপনারা যখন বলেন বিভিন্ন পলিসি মেকিং বডিতে আপনাদের কথা শুনবে, কিন্তু আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু আমাদের অনেকটা আছে সোশ্যাল ইস্যুগুলো আছে, সেগুলো আমরা পারি না। বাট আমি মনে করি থ্রু RTV আপনাদের সবাইকে বলছি যেটা যে আমাদেরকেও, হ্যাঁ আমাদের হয়তো সব প্রবলেম আছে, বাট আমাদের কিছু ভালো কোম্পানিও আছে, তারা কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে। যেটা বললাম যে প্রতি বছরে আমাদের প্রায় 12,000 কোটি টাকার মধ্যে ক্লেম যাচ্ছে তো এটা। তো এই যে এত বিপুল পরিমাণ ক্লেম, কিন্তু কিছু ক্লেম হয়তো আমরা কিছু কিছু কোম্পানি ফেল করেছে, বাট এই ভালো সাইডটাকেও প্রমোট করা দরকার। আমি যেটা বলি যে হ্যাঁ আমরা অনেক সময় মাঠে যেটা কীভাবে আমরা আসলে করি যে ভাই আমাদের 36টা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বাট ভালো মন্দ সব জায়গাতেই আছে। ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ইন্স্যুরেন্স কোম্পানি, যাদের বোর্ড অফ ডিরেক্টরসে কারা আছেন, ম্যানেজমেন্টে কারা আছেন, অ্যান্ড তাদের ট্র্যাক রেকর্ড কেমন আছে। সো এটা দেখে যদি আমরা ওইভাবে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি। বাট আমি যেটা বলবো যে সর্বশেষে যে আমরা আমাদের এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য আমি মনে করি গভর্নমেন্ট এই যে রিফর্মের কথা বলছিলেন, আমি মনে করি এখনও কিছু কিছু জায়গা আছে যেখানে যদি আমাদের আরও অ্যাগ্রেসিভলি পলিসি মেকিংয়ের মধ্যে যদি আমরা এই হেলথ ইন্স্যুরেন্সটাকে আনা যায়, আমি মনে করি এই যে একটু আগে আমরা অনেক সময় বলি যে এই যে ম্যাটারনিটি ইস্যুগুলো বলছিলেন উনি, ইভেন ম্যাটারনিটি কেয়ার আমরা তো হেলথ ইন্স্যুরেন্স আমাদের দিচ্ছি। একজন ভদ্রলোক যদি হেলথ ইন্স্যুরেন্স নেয়, যদি 2 বছর পর থেকে তারা ম্যাটারনিটি বেনিফিট পাচ্ছে, হয়তো 2 বছরের প্রিমিয়াম দেবে আমাকে হয়তো 8-9 হাজার টাকা, কিন্তু ম্যাক্সিমাম কাভারেজ পাই প্রায় 45,000 টাকা। সো এই যে অ্যাওয়ারনেসের ব্যাপারগুলো আমরা হয়তো খুব রিমোটলি করছি, আপনার কথা মাথায় থাকলো আসলে এটা কীভাবে আমরা এটাকে ফরফ্রন্টে নিয়ে আসতে পারি, আপনাদেরও আমরা সাহায্য চাইবো। বাট আমি মনে করি যে বাংলাদেশের আমরা হয়তো কমফোর্ট জোনে আছি, বিকজ আমি যেটা বলি যে আমরা সবাই কমফোর্ট জোনে থাকতে চাই, তো এই কমফোর্ট জোনটা ভাঙতে হবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ইব্রাহিম হোসেন। বাংলাদেশের বাস্তবতায় স্বাস্থ্য বিমা বাস্তবায়নে আসলে মূল চ্যালেঞ্জটা কোথায় 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 কোন কোন জায়গায় চ্যালেঞ্জটি দেখছেন? ধন্যবাদ। আমি আমার বিমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমাদের শুরুটা করতে চাই রেগুলেটরি ইস্যু নিয়ে, পলিসি ইস্যু নিয়ে। আমাদের ইন্স্যুরেন্সে দেখেন এতদিন পর্যন্ত কিন্তু সম্প্রতি আসলে এটা আইন হয়েছে যে লাইফ বিমা কোম্পানিগুলি আলাদা স্ট্যান্ড অ্যালোন হেলথ পলিসি দিতে পারবে। আপনার এটা কিন্তু আগে ছিল না। আগে নন লাইফ কোম্পানিগুলো হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করতো, আর লাইফ কোম্পানি বিক্রি করতো রাইডার হিসাবে। সুতরাং আপনি অবাক হবেন যে এটা লাইফের সঙ্গে রিলেটেড হচ্ছে হেলথ। লাইফ কোম্পানিগুলো স্ট্যান্ড অ্যালোন হেলথ বিক্রি করতে পারতো না, রাইডার হিসাবে বিক্রি করতো। এটাই তো পলিসি ইস্যু। এটা তো মাত্র সেদিন হলো, কেন দেরি হলো? এটা আগে হওয়া উচিত ছিল। আমি যদি এরপরের অবস্টাকলগুলোর কথা আসি, যে আমি বলবো যে আমাদের সরকারের যে পদ্ধতি সেখানে প্রপার ইন্টিগ্রেশন নাই। যেমন হেলথ মিনিস্ট্রি তারা কাজ করছে হেলথ নিয়ে, হেলথ ফর অল, কিন্তু তারা যদি বিমার সঙ্গে আসে, বিমা জড়িত, তাহলে প্রপার একটা ইন্টিগ্রেশন হলে একটা প্রপার পলিসি করা যাবে। যেমন আমি বলবো যে পলিসিগুলোর কথা বলা হচ্ছে, আমাদের পাবলিক অ্যাওয়ারনেস থেকে শুরু করে, আমাদের পলিসি ইস্যু থেকে শুরু করে, আমাদের যে সকল আন্তঃ মন্ত্রণালয় বৈঠক দরকার, একত্রিত হওয়া দরকার, সেগুলোও কিন্তু প্রপারলি হচ্ছে না।
পিসমিল পিচ্ছিল হচ্ছে, ছাড়া হচ্ছে। এখানে আমাদের সুফলটা পাওয়া যাচ্ছে, যার ফলে প্রকৃত সুফলটা পাওয়া যাচ্ছে না। যেমন আমাদের যে ইনোভেটিভ প্রোডাক্টও আসলে কিন্তু হেলথে সেই অর্থে এখনো বলবো আমি নাই। মানুষের কি কি অসুখে কত মানুষ মারা যায় ডাটা নাই। আমাদের এগুলো ন্যাশনাল লেভেল হয়। আমাদের তো একটা ন্যাশনাল প্রবলেম যে আমাদের কোনো জায়গাতেই সঠিক কোনো ডেটা আমরা পাই। আমি বরং বলবো যে আমাদের দেশে মানুষের যেহেতু আর্থসামাজিক অবস্থা ভালো নয়, বীমাটা বেশি প্রয়োজন। আমি এটা মিন করতে চাই, এনআইডি কার্ড যেরকম আছে সবার এরকম একটা হেলথ কার্ড থাকবে। কেউ রাস্তাঘাটে অসুস্থ হবে, ওই হেলথ কার্ড নেই হসপিটালে, হসপিটাল উইল টেক কেয়ার। এই ধরনের পদ্ধতির দরকার। ওখানে আমাদের দেশে নাই, ইন্ডিয়াতে আছে থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর একটা সিস্টেম আছে। তো এই ধরনের পদ্ধতি চালু করে যাদের কাজ হবে তারা মানে এই বিল কি হবে, ক্লেম কি হবে, এগুলো তারা যাচাই করে যথাযথভাবে বীমা কোম্পানিকে সাহায্য করবে, যেন গ্রাহকের ভোগান্তি না হয়। এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ। আর কেউ কেউ বলছেন দেশে স্বাস্থ্য বীমা চালু হলে স্বাস্থ্য সেবার মান যেমন বাড়বে, তেমনি আপনার সরকারের ভর্তুকিও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে, অনেক জায়গাতে কমে যাবে। আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই। স্বাস্থ্য বীমা চালু হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে? তার আগে ইব্রাহিম ভাইয়ের সাথে এই যে ইস্যুটা ছিল এখানে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানির যে সংখ্যা, লাইফ ইন্স্যুরেন্স আপনি 36 বলেছেন, 36 বা 35, এই সংখ্যাটা কিন্তু অতিরিক্ত। এখন ইন্ডিয়ার মতো দেশে সেখানে কয়টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে? 24টার মতো, 24-25টা আছে আর কি। হ্যাঁ, বিশাল একটা। এবং সেখানে পেনিট্রেশনটা অনেক বেশি, 4.2। আমাদের পেনিট্রেশন মাত্র 0.4% আর কি। হ্যাঁ, তো এই যে রেগুলেটরি যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মার্কেটে সার্ভ করতে পারছে না। কারণ আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে ফেললাম, আমার কাস্টমার পুল অল্প, আমার তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, সেটা পোষাতে গিয়ে আমি তো প্রাইসটা প্রিমিয়ামটা বেশি অফার করতে পারছি না। তখন কিন্তু আমি মানুষের সাথে দেখা যাচ্ছে আমি ক্লেমটা ঠিকমতো দিচ্ছি না, বা ওখানেই কিন্তু ধাপ্পাবাজিটা হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে যদি আমরা রেগুলেটরি অথরিটি এটা কমিয়ে নিয়ে আসতে পারতো, তাহলে এটা কিন্তু এই জায়গায় এফিসিয়েন্সি আসতো। আমি যদি এই কোয়েশনে আসি, সেটা হচ্ছে যে হ্যাঁ, যে ইন্স্যুরেন্স অনেক সুবিধা আছে। কারণ হচ্ছে যে খরচের বিষয় যেটা দেখেন, যে আপনি শুরুতে যেটা বলেছেন প্রতিবেদনে, যে আমাদের হিউজ যে স্বাস্থ্যের যে খরচটা, এবং স্বাস্থ্যের খরচটা এবং কিছু কিছু ডিজিজের জন্য তো খুবই বার্ডেনসাম। একটা যদি ক্যান্সার হয় তাহলে 3 থেকে 1 কোটি টাকা তার খরচ হয়ে যাবে 1 বছরের ভিতরে। তাহলে এই টাকাটা কোনো একটা পরিবারের পক্ষে, একটা ধনী পরিবারের পক্ষে কিন্তু এটা দেওয়া সম্ভব না। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের প্ল্যান খরচ করা দরকার, এবং ইন্স্যুরেন্সটা হচ্ছে সেই প্ল্যান খরচের একটা অংশ। যে আমি প্রিমিয়াম দিলাম, প্রতিনিয়ত প্রিমিয়াম দিতে থাকলাম মাসে, এবং যখনই আমি অসুস্থ হব তখন আমাকে ওখান থেকে একটা সেফগার্ড দিবে। তাহলে এই সেফগার্ডটা পেতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু এই জায়গাটা আসতে হবে, সেটা হলো যে হ্যাঁ, আমি যেন ক্লেমটা পাই, এবং এই ক্লেমটা পাওয়ার জন্য সবচেয়ে মক্ষম যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হলো ক্যাশলেস। দ্যাট মিনস হসপিটালের সাথে যদি ওনারা কন্ট্যাক্টটা করেন, আমি যখন ইন্স্যুরেন্সের ক্লায়েন্ট হিসাবে অসুস্থ হসপিটালে যাব, আমাকে পকেট থেকে শুরুতে দিতে হবে না, আমি শুরুতে সুযোগটা পেয়ে যাব। এই জিনিসটা করতে হবে, এবং সেটা করলে যেটা হয়, দেখেন ইন্স্যুরেন্সের সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে, ওনারা কিন্তু সিস্টেমটাকেও গাইড করতে পারেন। কারণ যখন হসপিটালের সাথে ওনাদের কন্ট্যাক্টটা হচ্ছে, তখন হসপিটালটাও কিন্তু ওনারা শাসন করতে পারেন যে লোক আমাকে যদি কোয়ালিটি কেয়ার আমার ক্লায়েন্ট যদি না পায়, তাহলে আমার উপর আস্থা হারাবে, ইন্স্যুরেন্স কোম্পানির উপর আস্থা হারাবে। সো আপনারা কোয়ালিটি কেয়ারটাকে ইনশিওর করেন। তার মানে সিস্টেমটাকে, হসপিটাল সিস্টেমটাকে, স্বাস্থ্যসেবা ডেলিভারি প্রতিষ্ঠানগুলোকে কিন্তু গাইড করতে পারে। সো উভয় বেনিফিট আছে। আর যেটা বলে যে সরকারের যে ভর্তুকি কমে যাবে, হ্যাঁ, কারণ আমি যদি প্ল্যান্ড একটা ইন্স্যুরেন্স মেকানিজমের ভিতরে আসি, তাহলে তো সরকারেরও কত খরচ হবে সেটা বুঝতে পারবে। সেটা ইন্স্যুরেন্সটা সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক। সাধারণত স্বাস্থ্য বিমা সারা পৃথিবীতে যেটা হয়েছে, সেটা হলো একটা সরকারি অথরিটির মাধ্যমেই কিন্তু ইন্স্যুরেন্সটা হয়েছে। যেমন যেটা বললাম, সাউথ কোরিয়াতে আছে, ঘানাতে আছে। তো সেটা সরকারের মাধ্যমে হলো, সেটা সরকারের যে খরচটা হচ্ছে। এখন যে সরকার 42,000 কোটি টাকা গত বছর দিল, গত এই যে ফিসকাল ইয়ার ছিল, দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্সের মাধ্যমে হলে হয়তো যে এটা আরও পরিকল্পিতভাবে হতো, এবং এই টাকায় হয়তো এর থেকে মানুষ আরও বেশি বেনিফিট পেত। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেনিফিটও পাচ্ছে না, সরকার খরচও পাচ্ছে, সরকারের পলিটিক্যালও কোনো গেইম হচ্ছে না, আর জনগণ তো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, পকেট খালি হচ্ছে, জনগণ দরিদ্র সীমা নিচে নেমে যাচ্ছে। দরিদ্র সীমা নিচে নেমে যাচ্ছে, যারা অতি দরিদ্র তারা কিন্তু দরিদ্র সীমার অলরেডি আছে, তারা তো স্বাস্থ্যসেবা পাচ্ছেই না। ধন্যবাদ আপনাকে জনাব মনিরুল আলম। দেশের বেশিরভাগ বীমা কোম্পানির সেবা ব্যক্তি পর্যায়ে অবারিত নয়, এর কারণ কি? এই ব্যাপারে কি করা যেতে পারে, কিংবা সমাধান কি? আমরা শুনবো আরেকটি বিরতির পর। দর্শক, নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়ন বীমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি সবার জন্য স্বাস্থ্য বীমা চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মনিরুল আলম, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে দেশের বেশিরভাগ বীমা কোম্পানির সেবা ব্যক্তি পর্যায়ে আসলে অবহিত নয়, এর কারণ কি এবং সমাধান কি? না, আমি আপনার সঙ্গে ঠিক জানি না আমি একমত হতে পারছি কিনা। তো যেটা হচ্ছে যে আমরা, কারণ ইন্স্যুরেন্সটা ইজ ওপেন ফর অল, বাট আমাদের কিছু মানে আন্ডাররাইটিং গাইডলাইন ফলো করতে হয়। আমাদের ইন্স্যুরেন্স গাইডলাইন থাকে, যে আমরা যেটা বলি যে দুটো এর আগে একটা হচ্ছে যে সামান হ্যাজ টু হ্যাভ এ গুড হেলথ কন্ডিশন, প্রাইমারি কন্ডিশন হচ্ছে। সেকেন্ড হচ্ছে তার অ্যাফোর্ডেবিলিটি, সে তার করতে পারে, এটুকু হলে থাকলে করতে পারি আমরা। সো আমাদের এখানে যেটা হয় যে আমাদের দেশে আমরা যেটা বলি ইন্স্যুরেন্স, আমাদের যারা বিশেষ করে আমাদের যারা প্রডিউসার আছে, যারা আমাদের অ্যাজ এজেন্ট কাজ করে, ওখানেও কিছু অ্যাওয়ারনেসের ইস্যু আছে। সো আমাদের যেটা বলি যে আমাদের এই মেসেজগুলা যে আসলে যে কারা আসতে পারবে কারা আসতে পারবে না, আমরা সবসময় বলি when someone thinks যে তার ইন্স্যুরেন্স দরকার আছে, যখনই তারা গুড হেলথ আছে তার জন্য ইন্স্যুরেন্সে চলে আসে। ওয়ান্স ইউ বিকাম আর এফেক্টেড উইথ সাম ক্রনিক ইলনেস, 36টা কোম্পানির মধ্যে কিন্তু মাত্র 6 থেকে 7টি কোম্পানি এটা হচ্ছে স্বাস্থ্য বীমা সেবা। এটা আমি বলবো আপনাকে, এটা জাস্ট টেকনিক্যাল নলেজ গ্যাপ, আর অন্য কিছু না। আমি বলবো যে কারণ হেলথ ইন্স্যুরেন্স, স্যার তো অনেকদিন ধরে স্যারকে আমি চিনি, হেলথ ইকোনমিক্সে কাজ করছেন, বাট ইটস এ ভেরি হাইলি টেকনিক্যাল। তো এটা ওই আমি নিজেও যেটা 2 কোম্পানি প্রিভিয়াসলি, যখন আমি লাকি যে আমি 4টে কোম্পানিতে কাজ করেছি, 4টে কোম্পানিতে হেলথ ইন্স্যুরেন্স কাজ করেছি। শুরু করেছিলাম ডেল্টা লাইফে 93-তে, দেন ইন্ট্রোডিউসড ইন প্রগতি লাইফ, দেন গার্ডিয়ান লাইফে। ইভেন আমি আপনাকে just বলি, গার্ডিয়ান লাইফে যখন 3 মাস পরে যখন হেলথ ইন্স্যুরেন্স যখন ইন্ডিভিজুয়াল লাইফে কাজ করতে গেছি, ওই অভিজ্ঞতা আমার ছিল না। তখন কিন্তু বোর্ড অনেক ছিল, মানে খুব অ্যাংশাস ছিল যে ওয়েদার উই ক্যান মানে মেক প্রফিট আউট অফ দিস হেলথ পোর্টফোলিও, বিকজ ওখানে পৃথিবীর ওই সময়টা ইন্ডিয়াতেও সাফার করছিল হেলথ ইন্স্যুরেন্স। বাট আমি যেটা বলি যে বাংলাদেশে কিন্তু অনেকে বলে কারাপ্টেড কান্ট্রি, বাট আমি দেখেছি মাস পিপুল, তারা কিন্তু খুব আত্মসম্মানে চলে। তাদের বিল যে ফেক হবে এটা তারা খুব খুব কনসাস থাকে। আমি দেখেছি আমাদের দেশের মানুষজন কিন্তু খুব ফেক বিল খুব কম করে। যেটা ফেক আসে সেটা আমাদের শিক্ষিত লোকজনদের কাছে আসে, ফেক বিলটা কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে আসে না। সেটা আমি আমার অভিজ্ঞতা বলছি এই 34 বছরের। এবং এর কারণে আমাদের দেশে কিন্তু এখনও হেলথ ইন্স্যুরেন্স আমার মনে হয় কোনো অপারেটরই লস করে নাই। বাট এটা বোঝান টেকনিক্যাল সাবজেক্ট, অনেকে ভয় পায় এটাকে নিয়ে কাজ করতে। বাট আমাদের কিন্তু শুধুমাত্র হেলথ না, রিসেন্টলি কিন্তু আউটপেশেন্ট নিয়ে আমরা কাজ করছি। সো আউট অফ মানে যেটা বলছিলাম যে শুধুমাত্র যে হসপিটাল ভর্তি হলে আমরা চিকিৎসা সেটা না, আমরা কিন্তু ডক্টর কনসালটেশন থেকে শুরু করে ইনভেস্টিগেশন, মেডিসিন করার জন্য যদি হসপিটাল ভর্তি না হয়, সেই সেবাটাকেও কিন্তু আমরা ইনক্লুড করেছি আমরা হেলথ ইন্স্যুরেন্স আওতায়। সো একটা কম্প্রিহেন্সিভ মডেল কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। এখন যেটা বলছিলাম যে আপনাদেরকে এটা যদি পেনিট্রেশন, বাংলাদেশের যেটা বললাম যে স্যার যেটা বলছেন 0.4% পেনিট্রেশন, অ্যান্ড এটা পেনিট্রেশন আমি যখন দেখি ইন্ডিয়ান বা ওদের যে ইন্স্যুরেন্স সেক্টর রিপোর্ট যখন দেখি, আমেরিকায় দেখি, সেখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল না, ওখানে কর্পোরেট সেক্টর ইজ প্লেয়িং এ ভেরি বিগ রোল। সমস্ত কর্পোরেটগুলার তাদের যে স্টাফদের গ্রুপ ইন্স্যুরেন্স, তাদের গ্র্যাচুইটি ফান্ড, তাদের পেনশন ফান্ড থ্রু ইন্স্যুরেন্স কিন্তু হ্যান্ডেল হয়। সো অল দিস মানে মানিস আর অ্যাকাউন্টেড আন্ডার প্রিমিয়ামস। সো আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে আনফর্চুনেটলি দেখেন আমরা আমাদের এই যে প্রিমিয়ামটা বলছি, আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ইন্ডিভিজুয়াল পলিসি হোল্ডার্স প্রিমিয়াম, আমরা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে গ্র্যাচুইটি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, তাদের যে অন্যান্য যে হেলথ ইন্স্যুরেন্স কথা যেটা তারা যে বলেন, এই যে এমপ্লয়ীদেরকে প্রতি মাসে একটা মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়, যে পার্ট অফ দ্য মেডিকেল, ফুল দরকারও নেই, পার্ট অফ দ্য মেডিকেল অ্যালাউন্স যদি মাসে মাসে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হয়, সরকারের এতগুলো মানে সরকারি কর্মচারীরা আছেন, স্যার অনেক বেসরকারি গার্মেন্টস সেক্টর কথা বললেন, ইউনিভার্সিটির কথা বললেন, শিক্ষকদের ছাত্রের কথা বললেন, সবাইকেই কিন্তু একটা পলিসি সাপোর্ট যদি থাকে যে হ্যাঁ তোমাকে থাকতে হবে এটা, হ্যাঁ সেখানে শুরুতে হয়তো সরকার কিছু যেটা বলেন, স্যার বলেন যে 2023-24 হয়তো 42,000 কোটি টাকা, কারেন্ট ফিসক্যাল ইয়ারে কিন্তু 43,000 কোটি টাকা আছে হেলথ সেক্টরের বাজেট, প্রায় 5.41% আপনার অ্যালোকেশন। সো এই অ্যালোকেশনটা এটাকে যদি পার্ট অফ দ্য অ্যামাউন্ট যদি আমরা ইন্স্যুরেন্স আনতে পারতাম, আমাদের কিন্তু পেনিট্রেশন এবং অ্যাফোর্ডেবিলিটি অনেকের জন্য বৃদ্ধি পেত। ধন্যবাদ আপনাকে জনাব ইব্রাহিম হোসেন। স্বাস্থ্য বীমা সার্বজনীন করতে এর প্রসারে আপনার পরামর্শ কি? আমার প্রথম হলো এই শিক্ষার জায়গাটাকে আমাদের জোর দিতে হবে সচেতনতার জন্য। যেমন আমি উল্লেখ করি যে ইন্ডিয়াতে স্বাস্থ্য বীমা নিয়ে আলাদা ডিপ্লোমা কোর্স আছে, উই ডোন্ট হ্যাভ, আমাদের একাডেমি থেকে এটা হওয়া দরকার বলে আমি মনে করি। সেই জন্য আমাদের একটু বড় প্রচারণা দরকার, শিক্ষা দরকার, ট্রেনিং দরকার। আমাদেরকে এগুলো এই বইয়ের আওতায় থেকে শুরু করে আমাদের মতো ইনস্টিটিউটের আওতায় এগুলোকে নিয়ে আসা দরকার, তাহলে বাড়বে। আমাদের এমনকি ডাক্তারদেরও এই বিষয়ে আমরা সচেতন করতে পারি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেই দায়িত্ব নিতে পারে। ধন্যবাদ, তুলে ধরতে হবে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। অধ্যাপক
ডক্টর আব্দুল হামিদ, বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতায় স্বাস্থ্য বিমার মডেলটা আসলে কেমন হওয়া প্রয়োজন? দেখুন, আমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা বড় ইনফর্মাল সেক্টর আছে, সেটা প্রায় 87%। এই বড় ইনফর্মাল সেক্টর থেকে রেগুলার ভিত্তিতে তাদের কাছ থেকে প্রিমিয়াম আদায় করা যেরকম কঠিন এবং সেটা ব্যয় সাপেক্ষ, তাহলে সেটাকে মাথায় রেখে আমাদের এই যে ইন্স্যুরেন্সের মডেলটা ডিজাইন করতে হবে আর কি। হ্যাঁ, আমি যেটা মনে করি যে আমাদের ইন্স্যুরেন্স যে জায়গায় ফিট করে সেই জায়গায় আমাদের ইন্স্যুরেন্স চালু করা উচিত। তারপরে ফর্মাল সেক্টরের বেসটা যখন বেড়ে যাবে তখন আমরা সেই জায়গাগুলোতে চালু করতে পারবো। তার মানে আমাদের শুরু করা উচিত যেটা সেটা ভেরি ফর্মাল সেক্টর। তাহলে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি, কর্পোরেট, প্রাইভেট কর্পোরেট কালচারে যারা আছে, এই যে বিভিন্ন ইনস্টিটিউশনে, সেটা অনেকগুলোই গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় এসেছে, ইন্ডিভিজুয়াল গ্রুপের আওতায় এসেছে ইনস্টিটিউশনের, কিন্তু একে যদি কি পুল করা হয় তাহলে দেখা যাচ্ছে একই প্রিমিয়ামে কিন্তু আরও বেশি বেনিফিট দেওয়া সম্ভব। এই প্রচলনটা যদি চালু রাখা যায় এবং ইউজিসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আইডিআরে এরা যদি এগিয়ে আসে, তাহলে ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি ইন্স্যুরেন্সের আওতায় আসে এবং তারা যেহেতু ইমিডিয়েটলি জব মার্কেটে যাবে এবং তাদের হাত ধরে কিন্তু আগামী 20, 30, 25 বছরে ইন্স্যুরেন্স সম্পর্কে যে নেগেটিভ যে বিষয়গুলো আছে সেটা কিন্তু কাভার আপ করে সারা জাতির জন্য কিন্তু ইন্স্যুরেন্স চালু করা যায়। এই জন্য আমি ইউজিসি, ইডরা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিআইও আছে, এরা যদি কাজ করে তাহলে এই জায়গায় কিন্তু এগিয়ে যেতে পারে এবং ইন্স্যুরেন্স কোম্পানিও এখানে এগিয়ে যেতে পারে। বিভিন্ন ইউনিভার্সিটিকে যে বলতে পারে, এক্সাম্পল দিতে পারে যে লোক ঢাকা ইউনিভার্সিটিতে এটা আছে, আপনারাও চালু করেন। সেই জায়গাটাতে যদি কাজ করে তাহলে আমার মনে হয় একটা সুদিন আসতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশে বেশ কয়েকটি স্বাস্থ্য বিমা পলিসি চালু রয়েছে। এই পলিসিগুলোর আওতায় বহুমাত্রিক সুবিধাও রয়েছে, কিন্তু প্রচারণার অভাবে চাহিদা থাকার পরেও গ্রাহকরা স্বাস্থ্য বিমার আওতায় আসছে না। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, আর্থসামাজিক বাস্তবতার কারণেই বাংলাদেশের স্বাস্থ্য বিমার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে ব্যাপক ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিবহন শ্রমিক, ব্যাংকার, গার্মেন্টস কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে তাদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে। স্বাস্থ্য বিমার বিকাশে সরকারকে পলিসি সহায়তা দিতে হবে। বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে পাঠ্যপুস্তকে বিমা পাঠ অন্তর্ভুক্ত করতে হবে, এমন পরামর্শগুলি উঠে এসেছে আজকে আলোচনায়। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।